শুভ সময় প্রিয় বন্ধুরা। জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন দুজন গুণী শিল্পী মৌমিতা হোসেন এবং আমিনা সুলতানা সঞ্জানা আপু। কথা বলবো আজকে তাদের কবিতা নিয়ে এবং তাদের বই নিয়ে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই জিজ্ঞেস করবো আপু, আমাদের জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলে এসে আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আর একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমার পছন্দের দুটো চরিত্র হচ্ছে অনন্ত নন্দিনী, তো নামের সাথে কিছুটা মিলে গেছে, ওটার জন্য আরেকটু বেশি ভালো লাগছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকেই যদি আমি প্রশ্ন করি, আপনাদের বেড়ে ওঠাটা কিভাবে, শৈশবটা কেমন ছিল আপনাদের? শৈশব তো আসলে জন্ম আমার চট্টগ্রামে, তো ওখানে ক্লাস 6 পর্যন্ত ছিলাম। তারপর ঢাকায় এসে আব্বু বন বিভাগে চাকরি করতেন, তো ওই সুবাদে আমরা সবসময় মানে বদলির উপরেই যেখানে সেখানে থাকা হয়েছে। ঢাকায় এসে তারপরে ক্লাস 7 থেকে পড়াশোনা। তো শৈশব থেকে যে অনেকে মানে বই পড়ার প্রতি যে একটা ঝোঁক থাকে বা বই পড়ে, আমার ক্ষেত্রে সেরকম কিছু ছিল না। ফ্যামিলিটা খুব রেস্ট্রিক্টেড ছিল এবং বই থেকে মানে পড়ার পাঠ্যপুস্তকের বাইরে কিছু পড়বো এমনটা খুব কম হয়েছে। তো যখন প্রথম বই পড়েছে বোধহয় ইন্টারে ওঠার পরে, সমরেশ মজুমদারের কালবেলা, ওটা যেহেতু প্রথম পড়েছি, ওটার প্রতি একটা আলাদা ভালো লাগা, ওটা পড়ে ভেবেছি যে মানে সারাক্ষণ চোখে ওটাই ভাসতো। ওটার পরের থেকে একটু বইয়ের প্রতি আগ্রহ বেড়েছে, কিন্তু পড়া হয়নি আসলে। তারপরে আবার সেই পাঠ্যপুস্তক হুমায়ূন আহমেদের কিছু পড়েছি, সেটা খুব মনে রাখার মতো কিছু তখনের জন্য ছিল না। তারপরে লেখা শুরু হয়েছে করোনার পর থেকে। তবে ছোটবেলা থেকে আমি খুব চিঠি লিখতাম আর ডায়েরি লিখতাম। আচ্ছা, এটা আমার একদম ছোটবেলা থেকে খুব চিঠি লিখতাম, আর ডায়েরি তো লেখা হতোই। তো মেইন লেখা হয়েছে করোনার পরবর্তী সময়, ফেসবুকে লেখা শুরু করেছি। তারপর তো আস্তে আস্তে কিভাবে কিভাবে জড়িয়ে গেলাম, এবং এখন তো লেখাটা একটা ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসার জায়গা। মানে না লিখতে পারলে ছটফট করে এমন একটা অবস্থা আর কি। এই হচ্ছে আমার লেখালেখির সাথে সংশ্লিষ্টতা। এবার আমিনা আপুর কাছে জানতে চাই যে আপনার সম্পৃক্ততাটা কিভাবে এবং শৈশবটা কিভাবে কেটেছে? আচ্ছা, আমার শৈশবটা খুব বেশি আনন্দের ছিল না। আমার জন্মগতভাবে হার্টের প্রবলেম নিয়ে আমি জন্মগ্রহণ করায় ক্লাস 5 পর্যন্ত আমার স্কুলেই যাওয়া হয়নি। তো একটা কথা আছে না, ওই যে সার্ফ এক্সেলের দাগ থেকে যদি ভালো কিছু হয়, তো আমি ওই যে সময়টা বাসায় থাকতাম, আমি খেলাধুলাও করতে পারতাম না, যেহেতু হার্টের প্রবলেম, অনেক শ্বাসকষ্ট হতো। তো ওই সময়টা আমি যেটা করতাম, বাসার যা বই ছিল, আমার বাসার সবাই খুব পড়ুয়া, মানে গল্পের বই পড়তে খুব পছন্দ করে। আমি বসে বসে, তখন তো আর মোবাইল ডিভাইস না থাকাতে একটা ভালো ছিল, আমি গল্পের বই পড়তাম। নিজের পাঠ্য বই থেকেও গল্পের বইয়ের প্রতি বেশি আগ্রহ ছিল। তো ওই মানে শরীর খারাপ থাকাতেই বোধহয় আমি অন্য কিছু করতে পারতাম না, বিধায় হয়তো ওই বই, গল্পের বই, বিশেষ করে আমার পছন্দের বই ছিল কাজী নজরুল ইসলামের কবিতা। ওইটাই, ওইখান থেকে বলতে গেলে আসলে আমার মাথায় হয়তো ঢুকে যায় ওই বিদ্রোহ ব্যাপারগুলা। তো সেখান থেকেই আমার মানে লেখার একটা আগ্রহ আসে আর কি। পরবর্তীতে যখন সুস্থ হই, আলহামদুলিল্লাহ ক্লাস 6 থেকে লেখাপড়া আবার শুরু হয় একদম জোরে সোরে, তখনও বই পড়া, গল্পের বই পড়াটা ছাড়িনি। অসুস্থ থাকা, সুস্থ থাকা যখনই, বরঞ্চ এখন খারাপ হয়ে গেছি, এখন খুব একটা পড়ি না। তো ওই সময় থেকেই লেখালেখি হয়নি, কিন্তু প্রচুর পড়া হতো আমার। বিশেষ করে আমার, ও যেমন বললো হুমায়ূন আহমেদের কথা, হুমায়ূন আহমেদের সব বই আমার পড়া, একটাও বাকি নেই। আমার মনে পড়ে যে হুমায়ূন আহমেদের যে প্রথম বইটা নন্দিত নরকে, হ্যাঁ, এটা পড়ে এত কেঁদেছি, এখনো মনে হয় তখন আমার বোধহয় ক্লাস 7 কি 8 পড়তাম। খুব আবেগী মন। হ্যাঁ, আবেগী মন। এবং আমার কাছে এখনো ওই বইটা অনেক মূল্যবান। এখনো ওই মানে শৈশবে যে দাগ কেটে গেছে, ওই দাগটা বোধহয় এখনো পর্যন্ত আছে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমরা দুজনের কণ্ঠেই একটি করে আবৃত্তি শুনতে চাই। প্রথমে মৌমিতা আপু, আপনি একটি আবৃত্তি শোনান আমাদেরকে, যেটা থেকে আপনি।
আমি কবিতা হচ্ছে ফেসবুকে মানে অনলাইন প্ল্যাটফর্মে লেখা হয়। কবিতার বই আমার সেরকম কোনো নেই, মেনলি উপন্যাস লেখা হয়। আর জয়েন্টে কিছু আছে, আমাদের 99 সাহিত্য একটা আছে, 99 এর সাহিত্য 99 একটা সাহিত্য বই, হ্যাঁ। 99 ব্যাচ নিয়ে, যেটা ওখানে আমার কবিতা আছে আচ্ছা, আচ্ছা। কিছু। তো আমি আমার অনলাইনে যে পাবলিশড হয়েছে সেখান থেকে একটা পড়ি। হ্যাঁ, জি অবশ্যই। আমার মাকে নিয়ে লেখা। মা তখন খুব অসুস্থ ছিল, আম্মু। জানো মা, আজকাল খুব মনে পড়ে ছেলেবেলার কথা, খুব মনে পড়ে তোমাকে, খুব মনে পড়ে তোমার মিষ্টি হাসি, শাসন বারণ, চোখ রাঙানি। খুব মনে পড়ে তোমার হালকা সাজ, চোখে কাজল, ছোট্ট টিপ, রাঙানো ঠোঁট আর অঙ্গে জড়ানো সুতির শাড়ি। জানো মা, তখন তুমি আমার চোখে ছিলে যেন এক অপ্সরী। খুব চোখে ভাসে সকাল সন্ধ্যা ব্যস্ততা আর তোমার কাজ, হরেক রকম রান্না দিয়ে টেবিল যখন ভরে যেত রোজ। খুব মনে পড়ে তোমার ক্লান্ত চেহারা, ঘামে ভেজা তোমার ব্লাউজ আর আঁচল দিয়ে ঘাম মুছতে তোমার করা ব্যর্থ চেষ্টা। মনে পড়ে মা, তোমায় এমন ক্লান্ত দেখে হতাম আমি কত কত দিশেহারা। খুব মনে পড়ে তোমার আদর, কপালে আঁকা তোমার চুমু, যে আদরে রোজ রোজ আমার দিনের হতো শুরু। জানো মা, কখনো তোমায় হয়নি সেভাবে বলা, হয়নি কখনো জানানো, তোমায় যে আমি বড্ড ভালোবাসি, খুব মনে পড়ে আজও। তোমার চোখের অবুঝ চাহনি, তোমার এই শেষ সময়ে কে যেন আমায় করাঘাত করে, বলছে ক্ষণে ক্ষণে, তুমি হলে আমার সেরা প্রাপ্তি, জীবনের সেরা উপহার। তোমার সুস্থতা আর হাসি ছাড়া আমি চাই না তো কিছু আর। অপূর্ব আপু, অপূর্ব। খুব সুন্দর। এবার আমেনা আপু, আপনার কণ্ঠে আরেকটি আবৃত্তি শুনতে চাই। আমি পড়ছি আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে, প্রহর কবিতার নাম। ধূলিকণা আর পিচঢালা রাস্তার সাথে তুমি পিষ্ট হচ্ছিলে, আমি দেখছিলাম। তুমি পিষতে পিষতে লাশ হও, লাশ থেকে খবরের পাতার শিরোনাম হও, জনপ্রিয় চ্যানেলে টক শোর আলোচনা হও, মাননীয় ব্যক্তিদের তদন্ত কমিটির বিষয় হও। তারপর সেই কাগজে সিঙারার ঠোঙ্গা হও, মৃত্যুবার্ষিকী হও, ফুলের নিচে এবার উপহাস হও। আমি শুধু দেখি। অবৈধ রাসায়নিক পদার্থের সাথে তুমি পুড়ছিলে, আমি দেখছিলাম। পুড়তে পুড়তে তুমি কাঠকয়লা ছাই হও, অসাধু লালায়িত ব্যবসায়ীর হাতের পুতুল হও। ওই সাইনবোর্ডের চেয়েও আজ অনেক বেশি তুচ্ছ হও, আবারও খবর টকশো তদন্ত কমিটির বিষয় হও। মৃত্যুবার্ষিকী হও, শাসকতন্ত্রের অহেতুক বাণী হও, আমি শুধু দেখি। সাধারণ এক মা বোন থেকে ওদের চোখে তুমি কামনার বাক্স হচ্ছিলে, আমি দেখছিলাম। কামনার বাক্স থেকে তুমি বিবস্ত্র হও, তুমি ছিন্ন ভিন্ন রক্তাক্ত ধর্ষিত অসহায় হও। নালায় ডোবায় রাস্তার পাশে পড়ে থাকা লাশ হও। খবরে ওঠো, টকশোতে ওঠো, তদন্ত কমিটির বিষয় হও। সংসারের কলঙ্কের দাগ হও, চানাচুরের ঠোঙ্গা হও। আবার মৃত্যুবার্ষিকী হও, মায়ের বুকের আতঙ্ক হও, আমি শুধু দেখি। বুলেটের গুলিতে সবার সাথে তুমি ঝাঁঝরা হচ্ছিলে, আমি দেখছিলাম। তুমি মুসলিম হও, তুমি হিন্দু হও, তুমি রোহিঙ্গা হও, তুমি জাতিগত বিদ্বেষের ভয়াবহতা হও, কূটনৈতিক চালের বিশ্বজোড়া শিকার হও, খবরে টকশোতে হাজারো তদন্তের তুফান হও। মৃত্যুবার্ষিকী, ফুলের তোড়া, মোমবাতি, তুমি সব হও, আমি শুধু দেখি, আমি শুধু দেখব। কথা দিলাম, শুধু দেখব আর নিজের জন্য প্রহর গুনব। মানে আন্তরিক ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর করে পাঠ করেছেন।
তো এই পর্যায়ে আরো একটি কবিতা আমি শুনতে চাইবো মৌমিতা আপুর কাছ থেকে, এবং এরপরে আমিনা আপু। আপনার পাঠ অসাধারণ হয়েছে, আমরা you. আবার ফিরে আসছি আপনার কাছে। আপু, আপনি কোন কবিতাটা পড়বেন? আমি এখন আমার লেখাই আরেকটা কবিতা পড়ি। একদিন আবার তুমি নিরুদ্দেশ হলে, যেদিন পৌষের মিহি রোদ স্পর্শ করেছিল আমায়। শিউলিগুলো ঝরে অনাদরে পড়েছিল উঠোন জুড়ে, শিশির বিন্দু জমেছিল প্রিয় কাঠগোলাপে সেদিন। আমি অবশ্য জানতাম নিয়ম মতো হুট করেই হয়তো চোখের আড়াল হবে তুমি, তবে এভাবে হবে ভাবিনি। হাত ধরে মেঠো পথে অনেকটা সময় হেঁটে বেড়ানোর কথা বলেছিলে ডিঙি নৌকায় আমায় নিয়ে বয়ে চলা নদীর স্থিরতা দেখাতে নিয়ে যাবে কোনো একদিন। চাঁদের আলো ছুঁয়ে দেবার আগেই হিংসুটে তুমি আমায় ছুঁয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে আরো অগণিত উষ্ণতা ছড়ানো আবদার, কিন্তু তার আগেই এভাবে আড়ালে চলে যাবে ভাবিনি। তোমার গোপনীয়তা তো সেদিনও তোমার অপেক্ষায় ছিল, কিন্তু ভুল ভাঙলো তোমার হারিয়ে যাওয়ায়। না, তাই বলে ভেবো না মায়া কমে গেছে অপেক্ষা নামক অনুভূতি, কিংবা তোমার উপস্থিতিতে হৃদয় তোলপাড় করা অনুভূতি। সবই রয়ে গেছে আগের মতোই, আগের জায়গায়। শুধু বাস্তবতার নিরিখে একটু বাস্তব হতে শিখেছে তোমার গোপনীয়তা। শিখেছে কখনো কখনো নিজের জন্য বাঁচতে হয়, কখনো কখনো শুধু নিজের জন্য গাঁথতে হয় শিউলি ফুলের মালা, কখনো কখনো চাঁদের আলোয় ভেজাতে হয় নিজেকে, কখনো কখনো শুধু নিজের জন্যই লিখতে হয় কবিতা। কবিতার নাম নিরুদ্দেশের দিনে। অপূর্ব আপু, অপূর্ব একটা কবিতা শুনলাম। এবারে আমিনা আপু, আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাই। কবিতার নাম বাবা ভাই অথবা প্রেমিক হবে। পুরুষ তো আমার বাবাও, যে শীতের রাতে আমার গায়ে চাদর তুলে দেয়। পুরুষ আমার ভাইটিও, যে সন্তান জন্ম দেওয়ার সময় আমাকে রক্ত দিয়েছিল। পুরুষ আমার স্বামীও, যে আমার প্রতিটা কবিতা আগে মন দিয়ে শোনে। পুরুষ আমার ছেলেটিও, যে আমার আঙুল শক্ত করে জড়িয়ে ধরেছিল। পুরুষ সে ভাইটিও, যেদিন গাড়ি চাপা দিল রাস্তায় আমাকে, রক্ত অনর্গল, সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। তুমি কোন পুরুষ হে? শুধু লিঙ্গেতেই তোমার পরিচয়? তুমি কি একটু বাবা ভাই অথবা প্রেমিক হবে? সত্যি ভালো থাকবে জানো, মুখ লুকিয়ে নয়, মাথা উঁচিয়ে বাঁচবে। অসংখ্য ধন্যবাদ আমিনা আপুকে অপূর্ব একটি কবিতা পাঠ করার জন্য। তো এখন জিজ্ঞেস করতে চাই আপনাদের দুজনকেই, আপনারা লেখালেখির পাশাপাশি কোন পেশার সাথে জড়িত আছেন? মৌমিতা আপু, আপনি? আচ্ছা, আমি আসলে মূলত আপাতত গৃহিণী। আচ্ছা আচ্ছা। এতেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আর পেশা বলতে লেখালেখি তো চলছে, শখের কাজ। আর সাথে টুকটাক আমার সাবজেক্ট বেস, যেটা আমি সাইকোলজির স্টুডেন্ট ছিলাম, আচ্ছা, মাস্টার্স ছিল চাইল্ড সাইকোলজি। তো ওটাতে মানে পরবর্তীতে তার কিছু করা হয়নি সব সামনে। তো এখন যেটা আমার জুনিয়র অনেক পাঠক পাঠিকা আছে, ছোট ছোট প্রবলেম নিয়ে আসে, যখন শুনে আমি সাইকোলজি তখন আমার কাছে কিছু প্রবলেম নিয়ে আসে। তো ওগুলো আমি একটু চেষ্টা করি আমার যেটুকু আমি শিখেছি সেখান থেকে কিছুটা দেয়ার। কোনো প্রফেশনালিজম না, মানে প্রফেশনাল না, জাস্ট এমনিতেই নিজ থেকে আমি জাস্ট প্রবলেমটা হয়তো শুনলাম, আমার তরফ থেকে যেটুকু আমি জানি সেটুকু দেওয়ার চেষ্টা করি। আর অনেকে উপকার পেয়েছে, এটা ভালো লাগে। তো এই আর কি। আর তো লেখালেখি চলছে, আচ্ছা, দেখা যাক কি হয়। আপু, আপনি, আপনার পেশা কি লেখালেখির পাশাপাশি? আমি আসলে একটা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্টে আছি। আর এর বাহিরে আমার একটি অনলাইন বুটিক্সের কাজ আছে আর কি। তো সেখানে আমি মানে বাংলাদেশি শাড়িটা বিশেষ করে প্রমোট করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আমার দেশের বাহিরেও অনেক এভাবে শাড়ি, সালোয়ার কামিজটা একটু কম, শাড়িটাই মূলত ডিফারেন্টভাবে আমি করার চেষ্টা করি, যাতে মানে খুশি হয় সবাই। তো এইটা খুব টুকটাক, আর ম্যানেজমেন্টের কাজ করছি। এই কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন আপু? এটা হচ্ছে আমার স্কুল, একটা স্কুল আর কি, বাংলাদেশ গ্রামার স্কুল। বাংলাদেশ গ্রামার স্কুল, আচ্ছা আচ্ছা। মূলত এই প্রতিষ্ঠানের কাজটা কি, এখানে কি করানো হয়? এটা একটা স্কুল, হ্যাঁ, স্কুলের ম্যানেজমেন্টে আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো লেখালেখি নিয়ে আপনাদের দুজনেরই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আচ্ছা, মমিতা আপু, আচ্ছা। আপনি বলুন প্রথমে। সেরকম আসলে পরিকল্পনা সেরকম কিছু নেই, লিখছি, ভালো লাগছে, দেখা যাক কি হয়, মানে লিখে যাচ্ছি, তো এটা নিয়ে আর ওরকম ভাবে কিছু ভাবিনি আসলে। তবে নিজের এমনি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছি বলতে, এটা তো আমার একটা এখন লিখতে লিখতে যেটা হয়েছে, একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো ছেড়ে দেব সেটা তো না, চলছে, দেখি কি হয়। আমি কচ্ছপের গতিতে আগাতে পছন্দ করি। খুব বেশি তোড়জোড়, খুব বেশি প্ল্যান প্রোগ্রাম ওরকম কিছু এখনো হয়নি। তবে হ্যাঁ, লিখবো, লেখা চালিয়ে যাব, যাই হোক না কেন, এটা মাথায় আছে যে এটা ছাড়া যাবে না। কোন ধরনের লেখা আপনাকে বেশি টানে, কবিতা নাকি উপন্যাস? উপন্যাস লিখতেই পছন্দ করি, আর কবিতাটা তো হচ্ছে কিরকম চাইলেই লেখা যায় সেটা না। আমার ক্ষেত্রে যেটা হয়, হয়তো কাজ করছি, তার মাঝেই কোনো একটা বিষয় মাথায় আসলো, টুকে রাখি, হুট করেই চলে আসে কবিতাটা, তো ওভাবে করেই লেখা হয়। আর উপন্যাস তো, উপন্যাস লিখতে বেশি পছন্দ করি, গল্প উপন্যাসটা সাজিয়ে গুছিয়ে নিজের মন মতো করে লেখা যায়, এই তো। এবারে চলে যাচ্ছেন আমেনা আপুর কাছে। তো আপু, আপনার লেখালেখিটাকে আপনি ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? বা কি আসলে পরিকল্পনায় আমার আছে? হচ্ছে, আমি তো মূলত কবিতাটাই বেশি লিখি, চেষ্টা করি লিখি, এখনো কিছু হয়নি আসলে। আহ, আর হচ্ছে ছোট গল্প লিখেছিলাম কিছু, ওগুলো মাঝে মাঝে লিখি, লিখি না, আমি একদমই না, যে একদম কন্টিনিউয়াস লিখার মানুষ না। আরেকটা জিনিস হচ্ছে, আমি 2022 সালে আমার শেষ কাব্যগ্রন্থ আসে। তারপর থেকে আমি একটা কাজ শুরু করেছিলাম, যেটা হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে। আমি জাস্ট ওইটার উপরে আমার একটা কাজ আছে, যে ওইটা আমি একটা ফোকাস করে লিখতে চাচ্ছি, একটা কোনো একটা বিষয়ের উপরে। কখনো এটা যদি আসে তখন বলতে পারবো পুরোটা। তো ওই কাজটা নিয়ে আমি আসলে এখনো স্টাক হয়ে আছি। আচ্ছা। তো ওইটার আমার আসলে অনেক বড় কাজ তো, এবং এটা তো মানে মুক্তিযোদ্ধাদের রিলেটেড, আমি একা আসলে করতে পারছি না কাজটা, আমাকে আরো বেশি অ্যাসিস্ট করতে হবে। তো এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত মনে হয় আমি অন্য কিছুতে আসলে মনোযোগ দিতে পারবো না। তো দোয়া করবেন যাতে কাজটা শেষ করতে পারি। অবশ্যই অনেক আপু। বছর আটকে আছি এক জায়গায়। অবশ্যই দোয়া থাকবে যেন আপনার কাজটা শেষ হয়ে যায় সম্পূর্ণ যেভাবে আপনি চান। আপনারা দুজনই তো 99 ব্যাচের, জি তাই না? হ্যাঁ, জি। আপনাদের পড়াশোনা কি একই বিশ্ববিদ্যালয়? আপনারা কি ব্যাচমেট? ব্যাচমেট, কিন্তু কলেজমেট বা স্কুলমেট না। না, না। আলাদা। শুধু লেখালেখির ক্ষেত্রেই আর কি মিলে হ্যাঁ, গেছে। হ্যাঁ, 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 ওইখান এখানে থেকে মিলে আমাদের গেছে। আচ্ছা, পরিচয়। পরিচয় পর্বটা কিরকম ছিল? পরিচয়টা ছিল আমাদের আমাদের 99-এরই ফ্রেন্ড, ওদের হচ্ছে প্রকাশনা আছে আর কি। তো কণ্ঠস্বর প্রকাশনা। হ্যাঁ, তো এই প্রকাশনা থেকেই যখন বইমেলাতে বই আসে, সেখানেই আমার সাথে মৌমিতার পরিচয়, মৌমিতার বইয়ের উপলক্ষেই কিন্তু যাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর তো ওর সাথে পরিচয় হলো, ওর বাসায়, ও কিন্তু খুব ভালো রান্না করে, ওর বাসায় দাওয়াত খেলাম, এই আর কি। আচ্ছা। ওই দিন আমাদের প্রথম দেখা, সে আমাকে একটা শাড়ি গিফট করেছিল, তো পরা হয়নি, ওই জন্য ওরকমই এখনো আছে, দেখলেই মনে পড়ে যে না, আমেনা দিয়েছে এটা। ওই দিন প্রথম দেখা, এবং ও এত আন্তরিক ছিল ওই দিন, আমি একটু মানে অবাক হয়ে গিয়েছি যে নতুন প্রথম পরিচয় আমাদের, কিন্তু ওর আন্তরিকতা আসলে কি বলবো, আপনাকে মুগ্ধ করেছিল ওই মুগ্ধ দিন। না, ও করেছে। আসলে ওর বাসার পরিবেশটা, ও নিজেও এত বেশি মানে ফ্লেক্সিবল ছিল, যে আন্তরিক হওয়ার মতোই ছিল আসলে। আচ্ছা। সব জায়গায় তো আসলে আন্তরিক হওয়া যায় পাওয়া না। যায় না, হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, বর্তমানে আপনাদেরকে একটা ছোট্ট বিষয়ে যদি আমি প্রশ্ন করি, হ্যাঁ, বর্তমান প্রজন্মকে নিয়ে, বর্তমান প্রজন্ম কিন্তু মোবাইলের প্রতি একটু বেশি অ্যাডিক্টেড, তাই না আপু? তো সেই ক্ষেত্রে আপনাদের দুজনের দৃষ্টিকোণ থেকে কিভাবে এই অ্যাডিকশনটা বাচ্চাদের কম করা যায়, তাদেরকে কিভাবে বইয়ের দিকে আমরা ডাইভার্ট করতে পারি, যদি আপনারা বলতেন, বলেন আপু। প্রথমে আচ্ছা। মৌমিতা আপুর কাছে জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই ব্যাপারটাতে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটা আমার অনেকে থাকে না যে এক একটা বিষয় নিয়ে খুব দুর্বলতা বা খারাপ লাগার একটা জায়গা, এটা হচ্ছে আমার একটা খারাপ লাগার জায়গা বলতে পারেন। যে আমি যখন বাচ্চাদেরকে দেখি তাদের হাতে ডিভাইস, সেখানে কেউ যত এক্সকিউজই দেখাক না কেন, কেন যেন আমি সেটা মেনে নিতে পারি না। কারণ হ্যাঁ, আমাদের অবশ্যই এখন স্কুলের জন্য বলেন বা অনেক প্রয়োজনে বাচ্চাদের হাতে ডিভাইসটা দিতে হচ্ছে, সেক্ষেত্রে বাবা মায়ের দায়িত্ব তাকে
সেদিকে করা, নজরদারি করা। কারণ ওরা ছোট ছোট কোমল বাচ্চা, ওরা কিন্তু বুঝবে না যে মানে এটাতে পজিটিভ দিকটা কোনটা, নেগেটিভ সাইডটা কোনটা, এটাকে আমাকে কতটুকু ইউজ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন একটা সীমাবদ্ধতা জরুরি। কিন্তু আমরা যেটা করছি, বেশিরভাগ প্যারেন্টস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অতি আধুনিক হয়ে গিয়েছি আসলে। আর বাচ্চাদের ক্ষেত্রে ডিভাইস ব্যবহার করাটাকে, এটাকে আমরা একটা আধুনিকতা, এবং বাচ্চারা অনেক জানে। ছোট ছোট বাচ্চা যখন স্ক্রিনে এরকম করে আঙুল দিয়ে দিয়ে উঠাচ্ছে, স্ক্রল করছে, আমরা সেটাকে বাহাবা দিচ্ছি। বাট এটাতে বাহাবা দেওয়ার কিছু নেই। এটা বরঞ্চ একটা ভয়াবহ, ইন ফিউচারে তার জন্য একটা ভয়াবহ কিছু অপেক্ষা করছে, এটার কিন্তু সাইন দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ইউজ করতে হবে। সেখানে কতটুকু কি যারা স্কুলে পড়ুয়া এখন দরকার হচ্ছে, ওদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কতটুকু দরকার, যত, এবং বাবা মাকে তদারকি করতে হবে। আর স্কুলে ব্যবহার করতে বলেছে মানে অনলাইন ক্লাস হচ্ছে এখন, যেটা আবার শুরু হয়েছে। দ্যাট মিনস এটা না যে আমি তাকে একটা ডিভাইস কিনে দিলাম, সে তার ইচ্ছে মতো ইউজ করলো। নো, আমি তাকে সেখানে তদারকি করব। সে ক্লাস করেছে, তখন আমি মোবাইলটা নিয়ে নিব। তার ওই মোবাইলের গেম খেলার সময়টাতে আমি তাকে একটা বই দিব, তুমি একটা বই পড়ো। নতুবা আমি বলি যে বইয়ের চেয়ে, তুমি যদি বই পড়ে তখন ভালো লাগছে না, তুমি বরং একটু টিভি দেখো। একটা বড় স্ক্রিনে তুমি কোনো একটা কিছু দেখছো, সেখানেও তুমি কিছু না কিছু নিউজ দেখছো, বিশ্বের এখন হাতের নাগালে সবকিছু শিখতে পারছো। কিন্তু ছোট ডিভাইসে তোমার খারাপ দিকে যাওয়ার চান্সটা বেশি। সাথে চোখ, মাথা, এগুলো তো আছেই, অনেক প্রবলেম। তো এই জায়গাটাতে মানে কি বলবো, এটা একটু পুরোটা দায়ভার কিন্তু বাবা মায়ের। কারণ এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু আমার মাস্টার্স ছিল চাইল্ড সাইকোলজি, যেহেতু এখানে কিন্তু ওরা কিন্তু কিছু বোঝে না। ওদেরকে কেউ যদি বলে আমার বাচ্চাকে আমি মানাতে পারছি না, এটা বলবো তখন প্যারেন্টসদের ব্যর্থতা। তুমি যদি চেষ্টা করো, তুমি অবশ্যই তোমার বাচ্চাকে কন্ট্রোল করতে পারো। এটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি, যে চেষ্টা করলে অবশ্যই সেখানে আমি কিছু বাধ্যবাধকতা, কিছু নিয়মকানুন এনে তাদেরকে কিন্তু সঠিক দিক নির্দেশনা দিতে পারি, এবং বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারি। আমি তাদেরকে নিয়ে মুভি দেখতে যাওয়ারও দরকার আছে, কিন্তু সাথে এই যে বইমেলাটা হচ্ছে প্রতি বছর, সেখানে কি আমি নিয়ে যেতে পারি না? রোজ রোজ যদি আমি রেস্টুরেন্টে খেয়ে যদি আমি টাকা খরচ করতে পারি, আমি কিন্তু বছরে একবার একদিন বইমেলা নিয়ে গিয়ে তাকে 2000 টাকার বই কিনে দিতে পারি, 1000 টাকার হলেও বই কিনে দিতে পারি। ওটাতে কিন্তু ওর জন্য অনেক ভালো কিছু হবে। ও বইমেলায় গিয়ে অনেক কিছু দেখছে, শিখছে, এবং বইটা পড়ছে। ঠিক আছে? তো ওটা মানে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাকে একটু সতর্ক করতে হবে। ডিভাইস ব্যবহার করবে না তা নয়, তবে যেহেতু মানে প্রয়োজনীয়তা ব্যবহার করতে হচ্ছে, ওইটুকু একটু খেয়াল করে তাদেরকে বরং বইয়ের দিকে আমরা একটু আগ্রহী করে তুলি। তাদেরকে একটু আমরা নিজেরা বেশি সময় দিই, একটু গল্প করি। বাচ্চারা কিন্তু বাবা মায়ের সান্নিধ্য পেতে চায়। তাদেরকে যদি আমরা একটু সময় দিই, যদি বলি না আমি সময় পাই না, ওর মধ্যেই একটু সময় দিই। ডেইলি যদি আমরা 1 ঘন্টা বাচ্চাদের সাথে কনভারসেশন করি, ওটাও কিন্তু যথেষ্ট। মানে সব কাজ ফেলে আপনি জাস্ট 1 ঘন্টা বাচ্চাদের সাথে কনভারসেশনে বসেন, গল্প করেন। ওটা যে ওর উপরে কতটা পজিটিভ এফেক্ট ফেলবে, সেটা আমরা এখনো হয়তো উপলব্ধি করতে পারবো না, কিন্তু 5 বছর পরে ঠিকই পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো প্যারেন্টদেরকে বলবো আর কি একটু সতর্ক হতে। এবারে আমেনা আপু, আপনার কি মনে হয়, আপনি কি সহমত আমাদের মৌমিতা আপুর তা সাথে? তো অবশ্যই, এটা তো সহমত না হওয়ার কোনো কারণ নেই। আর একটা বড় ব্যাপার হচ্ছে, আপনি বহির্বিশ্বে অনেকগুলো জায়গায়, অনেকগুলো দেশেই দেখবেন, যেমন চায়নাতে, মধ্যপ্রাচ্যে, সৌদিতে বা ইউইতে, হ্যাঁ, মানে আমি আমার পরিচিত জনের মাধ্যমে যতটুকু জানা, ওইসব জায়গায় কিন্তু ওরা অনেকগুলো আপনার অ্যাপস বন্ধ ওখানে। হ্যাঁ, আপনার বাচ্চারা, আপনার যতই আপনি ওদের ফ্রিডম থাকুক, ওরা চাইলেও ওই অ্যাপসে ঢুকতে পারবে না। সরকারের একটা বড় ভূমিকা আছে কিন্তু এখানে। সরকার আপনার, কারণ এটা এমন একটা মহামারীর দিকে যাচ্ছে, আপনার সরকারের পদক্ষেপ ছাড়া আসলে শুধুমাত্র প্যারেন্টসরা এটা সামাল দিতে পারবে না অ্যাকচুয়ালি। ওই অ্যাপসগুলো বন্ধ করা জরুরি, টাইম লিমিটেশন থাকা জরুরি, এবং একটা বয়সের লিমিটেশন থাকা খুবই জরুরি। যেমন আমরা দেখছি যে, আমি অবশ্য অনেকগুলো দেখিও নি, কিছু শুনেই আমার আর দেখারও আগ্রহ হয়নি, যে বিশেষ করে কিছু বাচ্চারা টিকটক অ্যাপসে অনেক নোংরামি পর্যায়ে চলে গেছে। তো এগুলো অ্যাপস বন্ধ না করলে এগুলো কিন্তু কোনোভাবেই সামাল দেওয়া, বর্তমান যে অবস্থা সেখান থেকে ব্যাক করা পসিবল না। তো এই ক্ষেত্রে আসলে সরকারের ভূমিকাটা অনেক জরুরি মনে করি। ঠিক আছে, মানে
আপনার সাথে আমি সম্পূর্ণভাবেই একমত। আন্তরিক ধন্যবাদ আপু, হ্যাঁ, এত সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন মৌমিতা হোসেন আপু এবং আমেনা সুলতানা সঞ্জানা আপু। কথা হলো তাদের সাথে, তাদের আবৃত্তি শুনলাম এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলে এসে আপুদের অনুভূতি কি সেটা আমরা জানবো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি আপুদের দুটো কবিতা শুনে এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবারের মতো আমি সৈয়দা দ্যুতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জায়ানন্দিনী টেলিবাংলাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এসেছি এখানে এবং নিজেকে একটু প্রেজেন্ট করতে পারলাম, অনেক কিছু ডিসকাস হলো, বেশ ভালো লাগছে। আমি এখন আমার একটা রম্য কবিতা দিয়ে শেষ করছি। কবিতাটা আমার বরকে নিয়ে লেখা, সেই শুরুর দিকে লিখেছিলাম, লেখালেখি শুরুর দিকে, তো পড়ছি। আমি বলি তুমি শুধুই আমার, তুমি বলো শুরু করলে আবার। আমি বলি দাও না একটা চিঠি, তুমি বলো সময় আছে নাকি। আমি বলি কত মেসেজ দেই, তুমি বলো পড়ার সময় কই। আমি বলি দেখো দেখো চোখে কাজল পড়েছি, তুমি বলো তাই তো কেমন লাগছে। আমি বলি লাগছে আমায় কেমন, তুমি বলো ভালোই যেমন তেমন। আমি বলি চলো দুজন ঘুরি, তুমি বলো সময় নেই ভীষণ তাড়াহুড়ি। আমি বলি একটু হাতটা ধরো, তুমি বলো উফ এখন তুমি সরো। আমি বলি তোমায় জড়িয়ে ধরি, তুমি বলো সেটা কি খুব জরুরি। দোয়া করি ওপারেও যেন পাই, তুমি অবাক হয়ে মানে ওপারেও শান্তি নাই। কেঁদে বলি একটুও ভালোবাসো না, হেসে বলো কিভাবে ভালোবাসে বলো না। আমি বলি তুমিও একবার বলো না, তুমি বলো আমার দ্বারা এসব হবে না। রেগে বলি তুমি না একটা জাতা, হেসে বলো খুব ভালো জানি সেটা। কেঁদে বলি বাবার বাড়ি গেলাম চলে, তুমি বলো ভালোবাসবে কে তবে। হেসে বলি তবে ভালোবাসি বলো আমায়, তুমি বলো অনেক ভালোবাসি তোমায়, তুমি ছাড়া যে নেই উপায়। সব কথা কি মুখে বলা যায়, কিছু কথা যে বুঝে নিতে হয়। কবিতার নাম ভালোবাসার খুনসুটি। বাহ, অপূর্ব চমৎকার। অপূর্ব একটা কবিতা ছিল আপু। এবারে চলে যাব আমিনা আপুর কাছে। আপু, আপনার একটি কবিতা শুনে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে চাই। অনুভূতি বলবো না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, বেশ ভালো লাগলো জায়ানন্দিনীতে এসে। ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে কবিতা এখন প্রায় কেউ পড়েই না, কবিতা নিয়ে চর্চাও হয় না। আমি খুব চাই কবিতা নিয়ে আমরা সবাই বসি, আমরা গল্প করি। কবিতা কিন্তু একটা পুরো উপন্যাসকে একটা ছোট ফর্মে নিয়ে আসা। তো এই জিনিসটা আসলে আস্তে আস্তে যাতে মানে হারিয়ে না যায়, সেজন্য জায়ানন্দিনীকে ধন্যবাদ যে জায়ানন্দিনী কবিতা নিয়ে ভাবছে, কবিতা এবং কবিদের নিয়ে প্রোগ্রাম করছে। আমি সত্যি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপু। পড়ছি আমার লেখা একটি কবিতা বাবা। তার আগে ছোট্ট একটু বলে নেই যে আমরা তো আসলে মায়ের আত্মত্যাগটাকে অনেক গ্লোরিফাই করি সব সময়। আমরা স্ত্রীরাও সব সময় স্বামীর প্রতি অনেক অভিযোগ, আমরা অনেক কষ্ট করছি, অনেক স্যাক্রিফাইস করছি। সমাজে না কেন যেন স্বামী বাবা এরা একটু অন্তরালে থেকে যায়, ওরা অনেক কিছু বলতেও পারে না। আমরা বলি নারীবাদী, হ্যাঁ, আসলে আমাদের হওয়া উচিত মানুষবাদী, যেখানে স্বামী স্ত্রী মা বাবা সবারই গুরুত্বটা সমান থাকা উচিত। তো সেরকম একটা ভাবনা থেকেই কবিতাটা লেখা আর কি। জি। ছেলে বলেছে ফুটবল নিতে, মেয়ে বলেছে দাবা, তুমি আর কেউ না মধ্যবিত্ত এক বাবা। সকালবেলা অফিসের ছুট, রাতে নাইবা হলো ঘুম। রোদ থাকুক ঝড় থাকুক, না হয় বৃষ্টির থাকুক ধুম। অফিস কভু বুঝবে না তারে, বুঝবে না সংসার। বুকের কষ্ট চাপা দিয়ে সেজে থাকতে হবে ভার। ছেলে মেয়ের বায়না পূরণ, সাথে স্ত্রীর অভিযোগ। জীবনটা তো কাটে এভাবেই,
সাথে সঙ্গী নানা রোগ, নিজের জন্য ভাবনা করার পায় না সে কবু সময়। ঈদে সবার নতুন জামা, তার জুতার তলা ছিঁড়েছে না হয়। এমনি করে অভিমান চেপে একদিন চলে যায় পরপারে, তখন সবাই বুঝতে পারি কি ছিল মাথার উপরে। ধন্যবাদ।